নমস্কার। খবরদার, কথা নয়। নির্বাচন পূর্ব এই ভারতবর্ষ এই মুহূর্তে নির্বাচন নিয়েই কথা বলার কথা। আমরা সেদিকে যাচ্ছি না। শুরু হোক, নির্বাচন আরও এগিয়ে আসুক, তখন অনেক কথা বলা যায়, বলতেই হবে। ইলেকট্রাল বন্ড রইল, নানা রকম সমস্যা আসতে শুরু করেছে, আরও সমস্যা আসবে, এগুলি নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমাদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল এক সময়, হঠাৎ করে যেমন এটা স্থিমিত হয়ে গিয়েছে, সেটা হচ্ছে 18,000 কোটি টাকা খরচ করে যেখানে একটা বিশাল মন্দির তৈরি হয়েছে, রাম মন্দির। আমরা আনন্দিত, উৎফুল্ল, তার থেকে অনেক কিছু পাবো এমন আশাও আমাদের রয়েছে। যাই হোক, এই রাম মন্দির, নায়ক রাম এবং রামায়ণ, ভারতবর্ষের আমরা যা দেখি জেনেছি, দুটো মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, এই রামায়ণ বিষয় সম্পর্কেই আমাদের আজকের আলোচনা। এবং বলতে দ্বিধা নেই যে রামায়ণের অনেক বিষয় আমাদের এখনও মাথার ভেতরে থাকলেও বুঝতে পারি না। রাম বীর পুরুষ ছিলেন, স্বাভাবিকভাবেই নানা রকম প্রশ্ন এসেছে। রামের প্রশাসনিক দক্ষতা, রাম রাজ্য, যেটা বারবার আমাদের ব্যাখ্যা করা হয় এবং বারবারই বলা হয় যে এই রাম রাজ্য প্রতিষ্ঠার কথা গান্ধীজিও বলেছেন এক সময়। আমরা এগুলি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দুজন ব্যক্তিত্ব। একজন প্রখ্যাত সাহিত্যিক অলকানন্দা চৌধুরী আমার বাঁ দিকে বসেছে, আপনাদের অত্যন্ত পরিচিত, অসাধারণ বলেন। আর দ্বিতীয়জন হচ্ছেন রাজ্যের মানবাধিকার কর্মী, প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন আমার ডান দিকে বসেছেন। দুজনের কাছ থেকেই জেনে নেব আসলে বিষয়টা কী। প্রথম প্রশ্নটাই যেটা আমাদের মাথায় আসে, অর্থাৎ খবরদার কথা নয় মাথায় এসেছে, সেটা হচ্ছে যে এই রামায়ণকে মহাকাব্য কেন বলছি? আসলে দেখুন, এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে রামায়ণকে কেন মহাকাব্য বলছি, তার আগেই বোধহয় বলে দেওয়া দরকার যে রামায়ণ যে মহাকাব্য সেটা কিন্তু স্বতঃসিদ্ধ। আমরা জানি যে পৃথিবীতে যে 4টি মহাকাব্য আছে তার মধ্যে 2টো মহাকাব্যই আমাদের দেশে, রামায়ণ এবং মহাভারত। এবং রামায়ণকে কিন্তু আদি মহাকাব্য বলা হয়, মানে এটা সবার প্রথমে। তো এই মহাকাব্য কাকে বলে তার মানে কতগুলো নিয়ম কিন্তু বলা আছে। মানে অলঙ্কার শাস্ত্রে নানা ধরনের নিয়ম বলা আছে, এবং সেই নিয়মের কথায় যদি আমরা নাও যাই, একটা বিষয় বলা হয় যে মহাকাব্য হচ্ছে সেই অজ্ঞাতনামা কবিদের রচনা যেখানে একটা দেশ বা জাতির সুদীর্ঘ সময়কালের ইতিহাস যার মধ্যে বিধৃত রয়েছে, সেইভাবে একটা বলা হয়। এখন তারপরে ধরুন নিয়মকানুন অনেক কিছু, যে তাতে 9টা স্বর্গের বেশি থাকতে হবে, 30টার বেশি থাকতে পারবে না, এবং সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে এর নায়ক হবেন একজন ধীরোদাত্ত গুণসম্পন্ন ব্যক্তি। ধীর এবং উদাত্ত এই দুটো শব্দ আছে, এবং তিনি হবেন দেবতা, নৃপতি অথবা উচ্চ বংশজাত। এটা কিন্তু একদম পরিষ্কারভাবে বলা আছে। এরপরে এর ভাষা, এর বিষয়বস্তু, এর ঘটনাক্রম স্বর্গ মর্ত্য পাতাল প্রসারী হবে। মানে এই যে এতগুলো কথা বললাম, এগুলো সবই কিন্তু রামায়ণের মধ্যে আমরা পাই। এখন রামায়ণের যিনি নায়ক রাম, মানে রামকে নিয়েই তো রামায়ণ, তো সেই রাম, তাকে কিন্তু মানে আমরা যেটা প্রায় সময় আমরা পেয়ে থাকি, তাকে বলা হয় নরচন্দ্রমা। তার মানে কি, মানুষের মধ্যে চাঁদের মতো একজন ব্যক্তিত্ব। সেখানে কিন্তু তাকে দেবতা রাম এভাবে কিন্তু বলা হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে পতিত পাবন রাম হয়ে গেলেন রঘুপতি রাঘব রাজারাম। এই যে মানে পরিবর্তনটা, এটা কিন্তু এমনি এমনি হয়নি। এগুলো অনেকগুলো ঘটনাক্রম এবং
মানে পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতির কারণে এই ব্যাপারগুলো হয়েছে। কিন্তু রামায়ণ মহাকাব্য সেটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। পুরুষোত্তম দা কি বলবেন? প্রথমত হলো রামায়ণ মহাকাব্য, এবং দ্বিতীয়ত হলো মহাকাব্যের একটা নির্দিষ্ট সময় আছে। এখন মহাকাব্য রচিত হয় না। কেন রচিত হয় না? কারণ সাহিত্য হচ্ছে একটা যুগের এবং সময়ের ফসল। আমরা যারা সাহিত্যের ছাত্র, আমিও সাহিত্যের ছাত্র ছিলাম, আমরা জানি যে উপন্যাস, যাকে আমরা আধুনিক উপন্যাস বলি, উপন্যাস এসেছে শিল্প বিপ্লবের অব্যবহিত পরে। এর পূর্বে কিন্তু উপন্যাস ছিল না। উপন্যাস একটা নির্দিষ্ট সময় এসেছে, ছোট গল্প একটা নির্দিষ্ট সময় এসেছে। অর্থাৎ সাহিত্যকে বলা হয় সমাজ মানুষের ভাষাগত প্রকাশ। আমরা যখন ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতাম, তখন উইলিয়াম হেনরি হাডসন, একজন সাহিত্য সমালোচক, তার একটা বই আমরা, সাহিত্য কী, লিটারেচার ইজ নাথিং বাট ইন্টারপ্রিটেশন অফ লাইফ অ্যাজ লাইফ শেপস ইটসেলফ ইন দ্য মাইন্ড অফ ইন্টারপ্রিটার। জীবনের ব্যাখ্যা। এখন এক একটা সময় এক একটা যুগে এক এক ধরনের সাহিত্য সৃষ্টি হয়। এখন মহাকাব্য সৃষ্টি হবে না। অলকানন্দ দিদিমণি যেটা বললেন, রামায়ণ, মহাভারত, ইলিয়াড, ওডিসি, আমি বিওল্ফের কথা বলবো। বিওল্ফ আমরা সাহিত্যে পড়েছিলাম, আমাদের এম এ ইংরেজিতে বিওল্ফ পড়তাম আমরা। তো ওই একটা নির্দিষ্ট সময়ে মহাকাব্যগুলো রচিত হয়েছিল, বলা যায় সভ্যতার আদি যুগে। এবং মহাকাব্যে যেটা আমি যতটুকু জানি, মহাকাব্যের সবচেয়ে বড় বীর রস। এবং মহাকাব্যের একটা বৈশিষ্ট্য হলো সবটাকে বড় করে দেখানো। এবং এই রামায়ণ আছে কিংবা মহাভারত আছে, এত অক্ষর নিয়ে ধরো কয়েক কোটি সৈন্য নিয়ে যুদ্ধ করছে, কিন্তু তৎকালীন সময় তো সারা ভারতবর্ষের জনসংখ্যা ছিল 2-3 কোটি। তাহলে এটা কি করলো? এটা কবির কল্পনা। কারণ তখন সবটাকে বৃহৎ আকারে দেখা হতো। এবং মহাকাব্যের চরিত্র এটা একটা বিরাট পুরুষ, বীর পুরুষ, তার মধ্যে অনেক গুণ থাকবে, আবার তার মধ্যে ট্রেজিক দুর্বলতা থাকবে। এবং মহাকাব্যের মধ্যে একটা কাহিনীকে কেন্দ্র করে ওই সমাজের সমস্ত জটিলতাগুলো আবর্তিত হবে। এখানে সমাজের নীতিগুলো, নীতিবোধ, এগুলো থাকবে। আরেকটা বিষয় হলো, একটা কথা আমরা বললাম যে মহাকাব্য একটা নির্দিষ্ট সময়ের ফসল। এই সময়টা আমরা পেরিয়ে এসেছি 2000-3000 বছর আগে। তাহলে মহাকাব্য এখন জনপ্রিয় কারণ এই সমস্ত কালজয়ী সাহিত্যে, যাকে আমরা চিরায়ত সাহিত্য বা ক্লাসিক সাহিত্য বলি, সেখানে সেগুলো কালিক সময়ের মধ্যে, কালের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেখানে কতগুলো চিরন্তন মানব সত্য, প্রেম, ভালোবাসা, স্নেহ, প্রীতি, কর্তব্যপরায়ণতার সাথে ভালোবাসার দ্বন্দ্ব, কতগুলো চিরন্তন মানবিক মূল্যবোধ এবং মানবিক জীবনের কতগুলো চিরন্তন দ্বন্দ্ব, সংঘাত, এগুলো থাকে। এগুলো থাকে বলেই রামায়ণ মহাভারত থেকে আমরা অনেক যুগ পেরিয়ে এলেও এগুলো একটা আমাদের টান থাকে। আমরা এখন এগুলোর কাছে ফিরে যাই, কারণ এগুলোতে জীবনের মূল্যবোধ ধরা পড়ে। তো পুরুষোত্তম দা, একটা বিষয় আপনার কাছ থেকে একটু কন্টিনিউশন করি, যে মহাকাব্যের যে নায়ক হিসেবে অলকাদি যেটা বললেন, নায়ক হিসেবে রামকে দেখানো হয়েছে। এতে খুব একটা সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে মহাকাব্যের নায়ককে, রামকে, এই মুহূর্তে ঐতিহাসিক চরিত্র হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে। এটা কতটা বাস্তব? এইটা তো সম্পূর্ণ অবৈজ্ঞানিক কথা। রাম হচ্ছে একজন কল্পপুরুষ, একজন মহাকাব্যের নায়ক, রাম ঐতিহাসিক পুরুষ নয়। কেউ যদি বিশ্বাসে ঐতিহাসিক পুরুষ দাবি করে, তার বিশ্বাসের বিষয়, এর সাথে বস্তুনিষ্ঠতার কোনো সম্পর্ক নেই। এখন কারোর অধিকারী আছে, কেউ মনে করতে পারে রাম রক্তবংশের মানুষ ছিল, যারা রামকে পছন্দ করেন তারা বলবেন যে রাম তো মহাকাব্যের নায়ক, উনি ছিলেন, ভালো কথা। কিন্তু এটাকে যদি আমরা নৈবক্তিক দৃষ্টিতে দেখি, আমরা যদি বস্তুনিষ্ঠ আলোচনা করি, তখন আমাদেরকে দৃঢ়ভাবে বলতে হবে রাম হচ্ছে একজন পৌরাণিক নায়ক, মহাকাব্যের নায়ক, পুরাণ পুরুষ, কল্পপুরুষ। রাম ঐতিহাসিক পুরুষ নয়। এইটা নিয়ে কিন্তু যারা এই যে রামায়ণ নিয়ে তো আমাদের দেশে বহু আলোচনা, আমাদের সুনীত কুমার চট্টোপাধ্যায়, আমাদের সুকুমার সেন অনেকে আলোচনা করেছেন রামায়ণ নিয়ে। এবং রামায়ণ বিভিন্ন, এবং আরেকটা বৈশিষ্ট্য আমি বলবো, রামায়ণ যে এর কিন্তু এক রৈখিক কোনো রূপ নেই, এটা কিন্তু বলতে হবে। আজকে রামায়ণ নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু এখন যারা রামায়ণ নিয়ে, রাম নিয়ে কিংবা জয় শ্রীরাম বলছেন, আমার ধারণা তাদের অধিকাংশই রামায়ণ পরে দেখেননি। রামায়ণের কিন্তু এক রৈখিক রূপ নেই। এখানে রামায়ণের বৈশিষ্ট্য,
রামায়ণের বিস্তার ভারতীয় উপমহাদেশ থেকে পেরিয়ে একদম আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলে গেছে। হ্যাঁ, রামায়ণ ইন্দোনেশিয়া, সুমাত্রা দ্বীপ, জম্বুদ্বীপ, লেখাও হয়েছে। মালয়েশিয়া, বিভিন্ন দেশে। ইন্দোনেশিয়ার রামায়ণ অত্যন্ত জনপ্রিয়, কম্বোডিয়ায়, লাওসে, শ্রীলঙ্কায়। ইন্দোনেশিয়ার মুসলিম জনসংখ্যা বেশি আবার। এবং এই ভারতবর্ষ রামায়ণের বিভিন্ন রকম কাহিনী আছে। এইটাই মহাকাব্যের একটা বৈশিষ্ট্য। মহাকাব্য কিন্তু একজন কাহিনীকার দ্বারা রচিত হয়নি। আর তৎকালীন সময়ে হাতে লেখা পুঁথি খুব কম ছিল, সবগুলো ছিল শ্রুতি নির্ভর। শ্রুতির মধ্যে বাহিত হয়ে এক প্রজন্ম পর প্রজন্ম ধরে চলে আসছে। এবং রামায়ণে বিভিন্ন কাহিনী যুক্ত হয়েছে, প্রক্ষিপ্ত অংশ, মূল অংশ, বিভিন্ন জায়গায় রামায়ণ বিভিন্ন আদল গ্রহণ করেছে। কোথাও রাম সীতার কাহিনী, কোথাও রাম সীতার কাহিনী অন্যরকম রূপ, কোথাও রাবণকে আবার আরেক রূপে দেখা যাচ্ছে। আমি দেখলাম সীতাকে বলা হচ্ছে সীতা লাঙ্গল, কৃষিভিত্তিক সভ্যতার নূতন প্রবর্তনা। এইটা যেটা আমি বলতে চাই, রামায়ণ নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এটাকে একটা মহাকাব্য হিসাবে এটাকে বুঝতে হবে, এর রস আস্বাদন করতে হবে। এবং এই যে রামায়ণের, রামানন্দ সাগরের রামায়ণের আমাদের দেশে কিংবা আধুনিক সময়ে, বর্তমান সময়ে রামায়ণকে ঘরে ঘরে একটা বিশেষ ছাঁচে ফেলে নিয়ে যাওয়া হয়েছে রামানন্দ সাগরের রামায়ণ সিরিয়াল। এটা কিন্তু রামায়ণের কাহিনী নয়, রামায়ণের অনেক রস আছে, অনেক রূপ আছে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। একদম। আমি এখানে একটু জুড়তে চাইছি, যেটা মানে আপনি ঐতিহাসিক পুরুষ হিসেবে রামের যে প্রসঙ্গটা এনেছেন, সেখানে আমি বলতে চাইছি যে ইতিহাসবিদরা বলেন সাধারণভাবে রাজাকে ঐতিহাসিক হিসেবে মেনে নেওয়া হয় তখনই দুটো ব্যাপার। একটা হচ্ছে তার কোনো না কোনো শিলালিপি থাকবে, অথবা তার প্রবর্তিত কোনো মুদ্রা থাকবে, যেটা কিন্তু আমরা 5000 বছর আগের রামচন্দ্রের সেরকম কিন্তু কিছু পাওয়া যায়নি। অথচ অন্যান্য সভ্যতা যেমন হরপ্পা, মহেঞ্জোদারো সভ্যতা, সেগুলোর কিন্তু নিদর্শন আমরা পেয়েছি। তাহলে সেটা এলো না কেন? তাহলে কি বুঝতে অসুবিধা হয় না যে এই ব্যাপারটা বোধহয় এইরকম? আরেকটা কথা, যে সাধারণভাবে মনে করা হয় যে খ্রিস্টপূর্ব 300 থেকে মানে রামায়ণ রচনা শুরু হয়েছিল, আর 300 খ্রিস্টাব্দ পর্যন্ত মানে সেটা চলেছিল। তার মানে কি অতদিন ধরে তো আর একটা কাব্য লেখা হয়নি। তার মানে কি এক একটা অংশ এক এক সময় হয়তো করা হয়েছে। এবং এটাও বলা হয় যে খুব সম্ভবত উত্তরকাণ্ড যেটাকে, সেটা প্রক্ষিপ্ত মানে পরবর্তীকালে রচনা করা হয়েছে, তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো যদি ধরা যায় তাহলে তো মানতে অসুবিধা হয় না যে এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, বরং ওই কবির মনোভূমিটাই হচ্ছে আসল কথা। কিন্তু আজকাল সেটা কেউ মানতে চাইছে না, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। আমি যে জায়গায় রামরাজ্যের কথা আমি বলেছিলাম, এই সামনে যে দুজনকেই একই প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আমারও কৌতূহল সেই বিষয়টা, আপনাদের হয়ে সেটা রাখছি। সেটা হচ্ছে যে বাল্মীকি রামায়ণ থেকে তুলসীদাসী রামায়ণ, মাঝে কীর্তিবাস ওঝার, যেটা বাংলাতে কীর্তিবাস ওঝার বঙ্গানুবাদ বা ইত্যাদি, যেমন কীর্তিবাস ওঝার যে রামায়ণে উল্লেখ করা রয়েছে এই যে দুর্গা উৎসবের কথা, কিন্তু অরিজিনাল রামায়ণে সে কথা উল্লেখ নেই বাল্মীকি রামায়ণে। কিন্তু এই ধরনের রামায়ণ বিভিন্ন জায়গায় দেখা হচ্ছে। আমি লাহুলে নিজেই দেখেছি 300 টাইপস অফ রামায়ণ আছে, ওখানে বিভিন্ন ধরনের 300 ধরনের, সেখানে সীতাকে বলা হচ্ছে রাবণের বোন। তো এরকম বিভিন্ন জায়গায় এটা যে এই যে সব জায়গাতেই রামকে যুদ্ধংদেহী বলে একটা বর্ণনা করার চেষ্টা হয়েছে। আপনার কাছে যেটা জানতে চাইছি, যুদ্ধংদেহী হোক এটা কতটা বাস্তবসম্মত, পাশাপাশি রামায়ণের উল্লেখ যে যতটুকু পাওয়া গিয়েছে রাম সম্পর্কে, তাকে কতটা প্রশাসনিক চরিত্র হিসেবে, যেটাকে রামরাজ্য হিসেবে আমরা ট্রিট করার চেষ্টা করছি, প্রশাসক হিসেবে উনি কতটা সফল ছিলেন? আমার সময় যেহেতু কম, সেহেতু তাড়াতাড়ি চলে আসছে। ঠিক। হ্যাঁ, আসলে মানে আমি কৃত্তিবাস ওঝার রামায়ণ সম্পর্কে বলছি, যদিও এটার নাম শ্রীরাম পাঁচালী, কিন্তু ওটা কৃত্তিবাসী রামায়ণ হিসেবেই বিখ্যাত হয়ে গেছে, এতটাই বিখ্যাত সেটা। এবং অনেক মানে আমাদের এই বাঙালি অঞ্চলে মানুষ জানেই না যে বাল্মীকির লেখা রামায়ণকে অনুসরণ করেই তিনি মানে এটা রচনা করেছেন। হ্যাঁ, পয়ার ছন্দে পাঁচালীর মতন করে একেবারে সাধারণ মানুষ যাতে সেটা পড়তে পারে, বুঝতে পারে, ওইভাবেই তিনি সেটা রচনা করেছেন। তো এটা বলার এই কারণ যে কৃত্তিবাসও কিন্তু শুধু বাল্মীকিকে অনুসরণ করেননি, কারণ সারা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে রামায়ণ কিন্তু প্রচলিত রয়েছে। তো তিনি এরকম বিশেষ মানে কোনো জায়গা থেকে বিশেষ ঘটনাগুলোকে নিয়েছেন।
তাতে কি হয়েছে, মানে ওই পত্রপুষ্পে সুশোভিত ওই ব্যাপারটা তিনি আনতে চেয়েছিলেন, যে কারণে আমরা যদি ধরে নেই যে অযোধ্যায় রামচন্দ্রের জন্ম হয়েছে, সীতাদেবী ওই অঞ্চলের মিথিলার কন্যা, তাহলে কিন্তু যেভাবে কৃত্তিবাসী রামায়ণে তাদেরকে দেখানো হয়েছে তাতে কিন্তু একদম মনে হয় বাঙালি পরিবারের বড় ছেলে, তার বউ, তার দেবর, লক্ষণ, এরকম সব। হ্যাঁ, গৌড়েশ্বরের রয়েছে। হ্যাঁ, কারণ কৃত্তিবাস ওঝা গৌড়েশ্বর বলেছেন, সেটা জানা যায় না যে তিনি কার কথা বলেছেন, কোনো মুসলিম শাসকের কথা নাকি হিন্দু রাজা গণেশের কথা বলেছেন, সেটা কিন্তু প্রমাণিত হয় না। তো এই যে ব্যাপারগুলো, এগুলোতে কিন্তু বারবারই বলা হচ্ছে যে আজকের এই কৃত্তিবাসী রামায়ণ বা রামায়ণ নিয়ে আলোচনা কালে সমস্ত পণ্ডিত ব্যক্তিরাই কিন্তু একটা কথা বলে থাকেন যে ভারতবর্ষের মানে সামাজিক অবস্থানটা কিন্তু পরিবার কেন্দ্রিক, এবং সেখানে মানে পরিবারটাই হচ্ছে প্রধান শক্তি, গার্হস্থ্য ধর্ম। তো সেটাই কিন্তু সেখানে দেখানো হয়েছে। কাজেই রামচন্দ্রকে যদি ওই রকমভাবে যে তিনি বীর পুরুষ, তিনি মানে কঠোর হাতে মানে সমস্ত কিছু দমন করেছেন, বা এই ব্যাপারগুলো কিন্তু এখানে আসে না। যেমন ছোট্ট একটা কথা বলি, পরবর্তীকালে গুপ্ত যুগে ভবভূতি যখন রামায়ণ উত্তরাখণ্ড নিয়ে তিনি রচনা করলেন নাটক, সেখানে কিন্তু দেখানো হয়েছে যে সীতাকে হারানোর পরে রামচন্দ্র পা ছড়িয়ে বসে কাঁদছেন। এইটা আমার মনে হয় যে একজন মানুষের স্বাভাবিকতা প্রমাণ করার ক্ষেত্রে কিন্তু এটা ধরাই যেতে পারে যে তিনি স্ত্রীকে হারিয়ে এতটাই বিহ্বল হয়েছেন, এটা হয়েছে। কিন্তু একজন প্রশাসক কঠোর রাজার কাছ থেকে কিন্তু আমরা সেটা মানে আশা করতে পারি না। তো রামকে কিন্তু কোনোদিনই ওই রকমভাবে কিছু দেখানো হয়নি। আর প্রশাসক হিসেবে আমি কোনো মতেই সেটা মানব না, এই কারণে যে যেখানে সীতা দেবীর অপবাদ শুনে একজন প্রশাসক রাজা তার গর্ভবতী স্ত্রীকে ত্যাগ করলেন, স্ত্রীর বিন্দুমাত্র কোনো রকমের জবাব না শুনেই, তাকে আমি অন্তত প্রশাসক হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারছি না। এই যে রাম রাজত্ব কথা, এটা হলো না, আমি একটা কথা বলি, সাহিত্যের যে কোনো চরিত্র এটা নিয়ে মূল্যায়ন, একে দেখার দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, এবং এই নিয়ে আলোচনা থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন দৃষ্টিকোণ থাকবে। কারোর কাছে রাম আদর্শ পুরুষ, কারোর কাছে রাম আদর্শ সন্তান, কারোর কাছে রাম যতটা আদর্শ সন্তান ততটা আদর্শ স্বামী নন। এটাও একটা প্রশ্ন আছে, কারণ রামায়ণে সীতা আমাদের বাংলা সাহিত্যে নবনীতা দেবসেন, উনিও তো রামায়ণে আর একটা নারীদের দৃষ্টি থেকে, সীতার দৃষ্টি থেকে রামায়ণ লিখেছেন। এটা তো কবির স্বাধীনতা, সাহিত্যিকের স্বাধীনতা, শিল্পীর স্বাধীনতা। রামকে আমরা প্রত্যেকে রামের প্রতিমা আমাদের মতো করে গড়ছি। কারোর কাছে রাম খুব ভালো, এবং এই বিভিন্ন দৃষ্টিকোণ থাকবে। রামকে নিয়ে আলোচনা হতেই পারে। আজকে মনে একটা রাম সাহিত্যের মহানায়ক রামকে অবতার বানালে মুশকিল আছে, তখন তো রামকে নিয়ে আলোচনা করা যাবে না। রাম যদি রক্তবংশের মানুষ হয়, কিংবা রাম যদি শ্রেষ্ঠ নিপুতি হয়, তাহলে রাম যদি মানব শ্রেষ্ঠ হয়, তাহলে রামকে নিয়ে আলোচনা করা যেতেই পারে। রামের দোষ গুণ, রামের সফলতা বিফলতা, এগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। আজকে যারা রাম জয় শ্রীরাম বলেন, যারা রামায়ণ বলেন, তারা তো লব কুশের সাথে রামের সংলাপ শুনলে তারা তো লব কুশকেই বলবেন যে তোমাদেরকে আমরা শুলে চড়াবো। কারণ আমি রামায়ণে দেখেছি, যখন রাম অশ্বমেধ ঘোড়া নিয়ে অশ্বমেধ যজ্ঞ করতে গেলেন, লব কুশ রামের ঘোড়া আটকালো। তারা জানতো না এই দুই বালক, অর্বাচীন বালক, তারা ঘোড়া আটকে দিল। কার ঘোড়া? যখন তাদেরকে বলা হলো তোমরা জানো না কার ঘোড়া আটকেছ, তখন কার ঘোড়া? রামচন্দ্রের ঘোড়া। তখন লব কুশের মুখ থেকে রামের বিরুদ্ধে যে নিন্দা বার্তা, একদম দুই ছেলের দৃষ্টিতে তারা তো রাম বাবার কথা শুনে এসেছে, সেই বাবা কোনোদিন দেখেনি। তাদের বক্তব্য বাবা তাদেরকে ছেড়ে চলে গেছে, কিংবা মাকে তার মাকে রেখে চলে গেছে। দুই বালক জীবনে এটাই হবে, দুই বালক যখন সারা জীবন বাবার কথা শুনেছে, বাবাকে দেখেনি, বাবাকে দেখার সুযোগ হয়নি, বাবার বিরুদ্ধে অভিমান। যখন বলছে তোমরা কার ঘোড়া আটকেছো, জানো রামের ঘোড়া, রামচন্দ্রের ঘোড়া, তখন তো তারা জানে তাদের বাবাই রাম। তখন রামের যে ক্ষোভ,
ক্ষোভ উদ্গীরণ করলো, তাদের ব্যথা ক্ষোভ, বাবার প্রতি ভালোবাসা, বাবাকে ভালোবাসে, বাবাকে পেতে যায়, না পাওয়ার যন্ত্রণা, এগুলো এখন বললে তো ওরা বলবে কে এটা লিখলো, তাকেই জেলে পাঠিয়ে দাও দেশদ্রোহিতার দায়ে। এই মস্ত হলো রামকে আমরা কিভাবে দেখবো, এটা বিভিন্ন আলোচনা হতে পারে। এই শিল্পীর স্বাধীনতা আমাদের আছে। আজকে আমি একটা কথা বলি, এই যে মেঘনাদ বধ কাব্য, লক্ষণ, আর এই যে আপনার ইন্দ্রজিতের যজ্ঞগিরির লক্ষণ, এখানে তো লক্ষণকে কাপুরুষগুলো দেখানো হয়েছে। তো এটা তো আমাদের ঐতিহ্য আছে। আমরা যেহেতু আমাদের সাহিত্য রাম, আমরা বিভিন্ন আজকে মাইকেল মধুসূদন থাকলে তো মাইকেল মধুসূদনকে বলতো যে ও বোধহয় নির্বাসনে পাঠিয়ে দিত, কি করে লিখলো এটা। একটা জায়গায় আপনি বিদেশি সাহিত্যের কথা এনেছিলেন, এই লাইনটা দিয়ে যদি আপনি একটু একটু যুক্ত করে দেন যে কীর্তিবাসী রামায়ণও তো বিদেশি উপাখ্যানের টাচ আছে কিছু কিছু জায়গায়, এবং সাদৃশ্য রয়েছে, বিশেষ করে দ্বাদশ শতকে ইউরোপে প্রচলিত। না আমি একটা কথা বলি, আমি কথা সবগুলো মহাকাব্যেরই, ইলিয়াড, ওডিসি, আমি যদি ভুল না বলি, উনি ঠিক করে দেবেন আমাকে, কিংবা রামায়ণ, মহাভারত, কিংবা বিরল, সবগুলো মহাকাব্যের বৈশিষ্ট্য মোটামুটি একই। সবগুলো মহাকাব্যের বৈশিষ্ট্য মোটামুটি একই। সেখানে নায়ককে মানে অতি বীর হিসাবে দেখানো হয়েছে। এটা প্রাচীন সাহিত্যের অন্যতম গুণ হলো সবটাকে বৃহৎ আকারে দেখানো, ও নায়ককে একটা অতি মানবীয় ব্যাপার হিসেবে দেখানো। এটা কিন্তু আবার রেনেসা পরবর্তী সাহিত্যে আসে না। সেখানে নায়করা মাটির মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ। রেনেসা পরবর্তী সমস্ত সাহিত্যেই দেখবেন কম বেশি নায়ক হচ্ছে অতি মানবীয় একটা ব্যাপার, এবং এই কারণেই সবগুলো মহাকাব্যেরই বৈশিষ্ট্য কম বেশি একই। এটা সাহিত্য সমালোচনাকে বলেন। আমি আরেকটু জুড়তে চাইছি এই প্রসঙ্গে, যে এখন যে অসহিষ্ণুতা, আপনি যেটা বললেন যে মাইকেল মধুসূদনকে এখন হয়তো দেশদ্রোহী বলা হতো, অথচ আমাদের দেশে এই ব্যাপারটা ছিল না। তার কারণ হচ্ছে রামায়ণ আদিকাব্য, এরপরে যখন মহাভারত এলো, মহাভারতে কিন্তু অর্জুনের মুখ দিয়ে একটা কথা আছে, অর্জুনের বক্তব্যে, যেখানে তিনি বলছেন যে যেমন মানে যুধিষ্ঠিরকে মানুষ মানে নিন্দার্থে মনে রাখবে দ্রোণবধ, তারপরে দ্রোণবধ, তারপরে অভিমন্যু, হ্যাঁ এইটাই, মানে অভিমন্যুকে বধ করা হলো মহারথীরা মিলে, এই যে ঘটনাগুলোকে যেরকম মানুষ মনে রাখবে নিন্দা অর্থে, ঠিক রামচন্দ্রকেও কিন্তু মনে রেখেছে বালিবধ, তারপরে সম্ভুক বধ এবং সীতা নির্বাসনের কারণে। তাহলে এই সমালোচনাটা কিন্তু তার পরবর্তীকালে এসেছিল, এবং সেখানে কিন্তু ওই অতি মানবিক কিছু ভাবা হয়নি, ভাবা হয়েছে একজন রাজা হিসেবে তার যে ভুল ত্রুটিগুলো সেগুলো কিন্তু মানুষ মনে রাখে। এখন আজকাল বললে হয়তো তাতে সমস্যা হবে, মানা হবে না। একদম। আপনার কাছে যাচ্ছি, যেখানে শেষ করলেন তার থেকেই বলি, দেবতা রামকে মানবায়ন করার যে চেষ্টা, এটা আমার ভাষায় আমি বলতে চাইছি যে এটা মানে কতটা এই যে রামেস্থেশিয়া, দ্যাট ইজ রাম প্লাস অ্যানেস্থেশিয়া, এটার নবতম রূপান্তর কিনা, সে তো মানে অস্বীকার করার কোনো পথ নেই। হ্যাঁ, নইলে আপনি বলুন ভারতবর্ষের মতন একটা মানে কি বলা যায়, মানে উন্নয়নশীল দেশ, এখনও তো আমরা উন্নত দেশে পরিণত হতে পারিনি, সে উন্নয়নশীল দেশের এত করার মতো কাজ থাকার পরেও প্রাধান্য পেল কিনা রাম মন্দির প্রতিষ্ঠা, মানে সেটাও আমরা মেনে নিচ্ছি, এবং মেনে নিচ্ছি না শুধু, মনে হচ্ছে যেন জীবনের সমস্ত কিছু আমাদের পাওয়া হয়ে গেছে। এটাই তো অ্যানেস্থেশিয়া। নইলে মানুষ একবারও এই কথা ভাবছেন না যে ভারতবর্ষের অন্যান্য আর যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কী চিন্তা ভাবনা হচ্ছে, সেইটা কেউ ভাবছে না। বরং রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাতে কত টাকা খরচ হয়েছে, কে যাচ্ছেন, কে আসছেন, কে পুজো করছেন, সেটাই যেন একটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল। তো এই জায়গাটাকে তো আমার মনে হয় যে সত্যি অর্থেই রামকে দিয়ে মানে এমন কিছু আমাদেরকে মানে গলাধঃকরণ করা হলো যে সেইটা পাওয়ার পরে আমরা নিজেরাই হতবিহ্বল হয়ে গেছি যে আদৌ আমার খুশি হওয়া উচিত না দুঃখিত হওয়া উচিত। প্রথমত এটার সঙ্গে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে যে রাম বীর পুরুষ না ধর্মীয় পুরুষ হিসেবে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে? এখন তো রাম তো মহাকাব্যের ইতিহাস 3000 বছর ধরে রাম আমাদের মধ্যে আছে, বিভিন্নভাবে আছে রাম। এখন 1990-80 দশক থেকে রামকে বিজেপি আরএসএস একটা পলিটিক্যাল আইকন হিসাবে হাজির করানোর চেষ্টা করছে তাদের হিন্দুত্ববাদী রাজনীতির সংকীর্ণ বিপজ্জনক স্বার্থে। এখানেই বিপদ।
তারা যখন বিজেপির হিমাচল প্রদেশের পালামপুর অধিবেশন, আমরা জানি যে বিজেপি 80 নির্বাচনে দারুণভাবে বিপর্যস্ত, তখন তারা ঠিক করলো যে গান্ধীবাদী সমাজতন্ত্র এই মধ্যপন্থী লাইনে তারা কংগ্রেসকে মোকাবেলা করতে পারবে না। তখন তারা এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি এবং রাম মন্দির ইস্যুকে টেনে তুলল এবং সেখান থেকে তারা রামকে প্রজেক্ট করে রামকে হিন্দুত্ববাদী রাজনীতির স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ করার জন্য, ঐক্যবদ্ধ হিন্দুত্বের শৌর্য বীর্যের প্রতীক রাম, একটা জাতীয়তাবাদী আখ্যান তৈরি করার জন্য তারা রামকে ব্যবহার করছে। এখানে বিপদটা, সেখানেই হনুমানের আপত্তি। আজকে যদি হনুমান থাকতো, রাস্তায় দাঁড়িয়ে বুক চিরে বিদ্রোহ করতো, আমার রামকে নিয়ে ভোটের ব্যবসা আমি করতে দেবো না। একদম। আজকে যে হনুমানের মতো একনিষ্ঠ রাম ভক্ত থাকতো, যে বলেছিল যে রাম তো মন্দিরে থাকে না, রাম আমার বুকে থাকে, রামের জন্য মসজিদ ধ্বংস করার প্রয়োজন নেই, রাম আমার ঘরে ঘরে আছে, এটা শুধু হনুমানের কথা নয়, এটা কিন্তু সরল ধর্মবিশ্বাসী প্রত্যেকটা মানুষের কথা। যারা ধর্মে বিশ্বাস করে তাদের বিশ্বাসটাকে আমি মর্যাদা দিই, তাদের সরল বিশ্বাস। তারা কিন্তু রামকে যুদ্ধের প্রতীক, রাম তীর ধনুক নিয়ে যুদ্ধ করছে, রাম হিন্দুত্বের প্রতীক, এইভাবে তারা দেখে না। রামকে তারা দেখে তাদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার একটা ভরসাস্থল, নিজের লোক মনে করে রাম নাম স্মরণ করে। আমাদের দেশে তো রাম নাম সত্য, এগুলো সব বলা হয়, কিংবা জয় সিয়া রাম, এগুলো ছিল তো, এগুলো বিদ্বেষ নয়, ঘৃণা নয়। তো কিন্তু তারাও রামকে এইভাবে দেখে, হনুমান বলে রাম আমার হৃদয়। কিন্তু বিজেপি যেটা করছে, রামকে হিন্দুত্বের প্রতীক বানাচ্ছে। এই করতে গিয়ে তারা হিন্দু ধর্মের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। আমরা যদি ধর্মীয় কী কয় সমাজতান্ত্রিক দৃষ্টিতে ধর্মকে ব্যাখ্যা করি, হিন্দু ধর্মের কত ইউনিক বৈশিষ্ট্য আছে, যে কারণে হিন্দু ধর্ম একটা এই যে প্রাচ্যের ধর্ম, এটা এই যে পাশ্চাত্যের ধর্মগুলোতে আলাদা। হিন্দু ধর্মের একটা ক্যাথলিক ব্যাপার আছে, এখানে কোনো কমান্ড সিস্টেম নেই। এখানে কে হিন্দু না কে হিন্দু এটা নিয়েও প্রশ্ন আছে। হিন্দু ধর্মে একটা কোনো সিঙ্গেল কমান্ড স্ট্রাকচার নাই। হিন্দু ধর্মে একজন নেই, যেমন ধরুন খ্রিস্ট ধর্মে বাইবেল, যিশু তেসাস, ইসলাম ধর্মে মোহাম্মদ এবং কোরআন অথেন্টিক। হিন্দু ধর্মে কিন্তু এরকম অথেন্টিক গ্রন্থ পাবেন না, এটা হিন্দু ধর্মের একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানে অনেক রকম, এখানে উপনিষদ আছে, অনেক রকম দর্শন আছে, কোনো দর্শনে প্রায় ভগবানের অস্তিত্বই নেই। হ্যাঁ, এবং রাম তো নবম অবতার। এই রাম, হিন্দু ধর্মের অনেক অবতার আছে, অনেক, রাম তো পরবর্তী সময় নবম অবতার হয়েছে, রামকে পরবর্তী সময় অবতার হিসেবে গ্রহণ করা হয়েছে, যারা করেছেন ভালো কথা। রাম তো শুধুমাত্র হিন্দু ধর্মের এক এবং অদ্বিতীয় ব্যক্তি নয়। আজকে বিজেপি তাদের রাজনৈতিক সংকীর্ণ স্বার্থে হিন্দু ধর্মকে একটা সংকীর্ণ চেহারা দিচ্ছে, একটা আগ্রাসী চেহারা। এটাকে হিন্দু, এই যে আমার জাতপাত, নিম্নবর্ণের মানুষ, শূদ্র, দলিত, সবাইকে একত্রিত করার জন্য রামের এই রণংধী মূর্তিকে ব্যবহার করছে। এবং এটা কি ফেসিজম একটা মূল লক্ষ্য হলো, মূল বৈশিষ্ট্য হলো, ফেসিজম সবসময় অপরকে খুঁজে, আদার। রামকে দেখানো হচ্ছে অপরের বিরুদ্ধে, হিন্দুরা ক্ষত্রে মেয়ে, তার জন্য রামকে প্রয়োজন, এবং সেই রামের এজেন্সি নিয়েছে বিজেপি। এটি হচ্ছে মূল প্রজেক্ট। এটা ধরে আজকে এত রাম নিয়ে তাদের যারা রাম নিয়ে এত কথা বলে, তারা কোনো রামায়ণ পড়েও নি ঠিক মতো, তারা রামচরিত্রের ঐশ্বর্য বিস্তার, তার সংশ্লেষ এগুলো বোঝেও না তারা। নীরজচন্দ্র চৌধুরী, আমি অনেকবার বলেছি, লালকৃষ্ণ আদবানীকে কী বলেছিল নীরজচন্দ্র চৌধুরী? লালকৃষ্ণ আদবানী যখন রথযাত্রা করছেন, বাবরি মসজিদ ধ্বংস করার পর লন্ডনে গিয়েছিলেন নীরজচন্দ্র চৌধুরীর সাথে দেখা করতে। নীরজচন্দ্র চৌধুরী রামায়ণ সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, একটা উত্তরও দিতে পারেনি। তারপর আনন্দবাজার পত্রিকায় নীরজচন্দ্র চৌধুরী প্রবন্ধ লিখে বলেছে, লোক টাকাট মূর্খ, কিচ্ছু জানে না। এটা তো আছে। এবং জিন্নাও, মোহাম্মদ জিন্না ইসলামের নামে উত্তেজিত করেছেন, কিন্তু নিজে কোনোদিন নামাজ পড়েননি, নিজে কোনোদিন হি ওয়াজ নট এ প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু এইটাই নিয়ম। এখানে বিপদটা হচ্ছে, এখানে রামকে ব্যবহার করা হচ্ছে সংকট রাজনীতি। হ্যাঁ, এইটা করার কারণে আমারও যেটা মনে হয় আর কি, যে আমরা যদি ভারতবর্ষের ইতিহাসটা দেখি বা ট্র্যাডিশন যাকে আমরা বলি, সেই জায়গাটাকে ভেঙে ফেলা হচ্ছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষ কোনোদিনই ওই রকম কোনো বিশেষ একটি ধর্মের দ্বারা পরিচালিত হয়নি, বরং দেখা গেছে পৃথিবীর প্রধান 4টা ধর্ম
মানে ভারতবর্ষে কখনো দেখা গেছে মানে যেটা হয় যে শাসক যে ধর্মের মানে পক্ষপাতী সেটা একটু প্রাধান্য পাচ্ছে, কিন্তু বাকিরাও কিন্তু ছিল। যেমন বিদেশে যেটা হয়েছে পাশ্চাত্য দেশগুলোতে একটা ধর্মের কারণে অন্য ধর্মটা নিশ্চিহ্ন হয়ে যায়, ভারতবর্ষে কিন্তু সেটা কখনোই হয়নি। এবং এটা তো সত্যি কথা যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা খুব মিলেমিশেই ছিলাম। আজকে যে অবিশ্বাসের বাতাবরণটা তৈরি করা হচ্ছে সেইটার জন্য মানে তার দায়িত্বটা রামের কাঁধে চাপানো হচ্ছে, সেটাও কিন্তু একজন মানে কি বলা যায় সচেতন মানুষ হিসেবে আমাদেরকে দুঃখিত করে যে এটা ভারতবর্ষের চেহারা কিন্তু এটা নয়, আমরা সেটা চাইনি, জোর করে সেটা করা হচ্ছে। হনুমান যদি থাকতেন, হনুমান গদা নিয়ে এই সমস্ত ভণ্ডামি সমস্ত গদা দিয়ে ভেঙ্গে দুর্মুষ করে দিতেন। কিন্তু বন্ডের সামনে গিয়ে কি পারতেন? হনুমান পারবেন, হনুমান হচ্ছেন ভারতবর্ষের জনগণ। আজকে যদি হনুমান থাকতেন, হনুমান গদা নিয়ে বেরিয়ে আসতে বলতো কি হচ্ছে আমার রামের নামে। ঠিক। What আমি nonsense is going on? আরেকটা কথা বলছি, একজন নাকি এরকম মন্তব্য করেছেন মানে যেদিন প্রাণ প্রতিষ্ঠা হলো রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তো সে নাকি উত্তর দিয়েছে যে আমি মানে নতুন করে আর প্রাণ প্রতিষ্ঠার পক্ষপাতী নই। তার কারণ হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে যাবার রাস্তায় একটা জায়গা ছিল যে জায়গাটা আমরা একটু ভয় পেতাম, একা একা যেতে হতো, গ্রামের স্কুল। তো সেখানে আমার বাবা বলে দিয়েছিলেন তুমি ওই জায়গাটা পার হওয়ার সময় বলবে যে রাম লক্ষ্মণ সাথে আছে, ভয়টা আমার কি। আমি তো তখন থেকেই রাম লক্ষ্মণকে প্রাণ প্রতিষ্ঠা করেই রেখেছি, এটাই কিন্তু সবার কথা। আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন আপনাকে দিয়ে শেষ করি, সেটা পুরুষোত্তমদার কাছেও যাবো সেম প্রশ্ন। এই যে রামায়ণের যে বিষয়টা এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই রামায়ণে নারীরা কতটুকু সম্মানিত? এখন এটা নিয়ে বলতে গেলে আমি বলবো যে চন্দ্রাবতী রামায়ণ বলে একটা রামায়ণ কিন্তু আছে, সেখানে চন্দ্রাবতী কিন্তু মানে সত্যি অর্থেই রামচন্দ্রকে খুব একটা গুরুত্বই দেননি, বরং মানে অনেকেই বলেছেন যে ওটা সীতায়ন হয়েছে, কারণ উনি সীতা দেবীর জন্ম থেকে শুরু করে সীতা দেবীর জীবনে যা যা ঘটনাগুলো ঘটে গেছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন। এখন সীতা দেবীর যদি পরিচয়টা দেখা যায়, তিনি রাজকন্যা, তিনি রামের স্ত্রী, তাকে যত রকম লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, অপমান সহ্য করতে হয়েছে, তাতে আমার মনে হয় না যে ওই যুগের নারীরা খুব একটা ভালো জায়গায় ছিলেন। আরেকটা কথা যে মানে আমরা দেখেছি সংস্কৃত সাহিত্যে আমরা কিন্তু সেভাবে মানে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষের কথা আমরা পাইনি, সেটা পুরুষ নারী যাই হয়ে থাকুক, শ্রমজীবীদের প্রসঙ্গ এসছে, কিন্তু তাদের যে ব্যক্তিগত চিন্তা চেতনা এগুলোর বর্ণনা কোথাও আমরা পাইনি। তো একদম রামায়ণের এই উর্মিলা চরিত্র নিয়ে রবীন্দ্রনাথের লেখাই আছে কাব্যে উপেক্ষিতা। তো সেটা ছাড়াও আরেকটা আমি আর একটা কথা বলতে চাইব, অহল্যা এবং বেদবতী যে কিনা ছিলেন কুশধ্বজের কন্যা, তাকে তিনি চেয়েছিলেন নারায়ণকে আমি স্বামী হিসাবে পাবো, তার জন্য তিনি তপস্যা করছেন, রাবণ তাকে হেনস্থা করলেন এবং বেদবতী অগ্নিতে প্রাণ বিসর্জন দিলেন যে আমি পরের জন্মে তোমার মানে মৃত্যুর কারণ হয়ে আসব। নারী লাঞ্ছনার একটা চিত্র কিন্তু পেলাম আমরা। আরেকটা ব্যাপার, অহল্যা যিনি মানে ঋষিপত্নী, অথচ তাকে ইন্দ্র কি করলেন, স্বামীর রূপ ধারণ করে ইন্দ্র তার সম্মানহানি করলেন, অথচ শাস্তি পেল অহল্যা। কিভাবে তাহলে একজন তার সম্মানহানি করলেন, তিনি একজন পুরুষ, অভিশাপ দান করলেন, তিনি একজন পুরুষ মানে তার স্বামী, আর আবার তার প্রাণ প্রতিষ্ঠা করলেন রামচন্দ্র, তিনিও একজন পুরুষ। এখানে নারীটির কি ভূমিকা ছিল সেটা কিন্তু মহাকাব্যের মানে যারা রচনা করলেন তারা কিন্তু আমাদের জানাননি। এই কথাগুলোই আমার মনে হয় যথেষ্ট। মন্দাধরী থেকে শুরু করে তার আগে নিকোষা সতী ছিল, একটা কথা কি রামায়ণকে বুঝতে হবে ওই সময়ের পরিপ্রেক্ষিতে। আমি এখনকার মূল্যবোধের নিরিখে রামায়ণে অনেক কিছু খুঁজে পাবো না। যে উনি যেটা বলেছেন রামায়ণ তো প্রায় 600 বছরের সময়ের ছবি রামায়ণে উঠেছে, সমাজ পরিবর্তিত হচ্ছে, সমাজ ভাঙছে, গড়ছে, নতুন মূল্যবোধ তৈরি হচ্ছে, এগুলো সব রামায়ণে আছে। পশুভিত্তিক সভ্যতা থেকে কৃষিভিত্তিক সভ্যতা আমরা প্রসারিত হচ্ছে, এগুলো আছে। সেক্ষেত্রে যখন একদম আদিম সাম্যর একটা প্রাথমিক ব্যবস্থা ছিল, তখন নারীদের যে সম্মানের জায়গাটা ছিল তারও কিছু কিছু ছবি রামায়ণে আছে। আবার পরবর্তী সময় যখন ব্যক্তিগত সম্পত্তির ধারণা এলো, ব্যক্তিগত সম্পত্তি এলো, নারীদের স্থান হয়ে গেল গৃহে, অন্তর্পুরও আসেনি, তখন স্বাভাবিকভাবে নারী অবদমনের
পালা শুরু হয়ে গেল, সেটাও রামায়ণে খুঁজে পাওয়া যাবে। এটাও রামায়ণে আছে। রামায়ণে ওই সময়ের ছবি। যে কোনো সাহিত্যে তো সময়ের, সাহিত্য তো ইতিহাসের চাইতে সাহিত্য সবচেয়ে বেশি সময়ের কথা বলে। সীতা কি অবহেলিত ছিলেন রামায়ণে? এক দৃষ্টিতে অবশ্যই, এক দৃষ্টিতে অবশ্যই। আমি যদি সীতাকে কেন অগ্নি পরীক্ষা দিতে হবে? এবং রামায়ণও তো বলবো বাল্মীকিও তো এটা মেনে নিতে পারেন, তার জন্য সীতাকে পাতালে পাঠিয়ে দিয়েছেন। এটা তো একটা রূপক। পাতাল মেদিনী ফাঁক হয়ে গেল, সীতা চলে, এটা তো রূপক। এটা তো আমি বলবো এক ধরনের প্রতিবাদ, আদি কবির এক ধরনের প্রতিবাদ নারীর অসম্মানের বিরুদ্ধে। এইভাবে আমি দেখতে পারি। আমি কিভাবে দেখবো? নিশ্চয়ই আমার একজন নারী না, নারীবাদী দৃষ্টিতে কিংবা আধুনিক দৃষ্টিতে দেখলে সেখানে তো নারীদের সম্মানের জায়গা ছিল না, ওই সময়ে তো এই মূল্যবোধ ছিল না। এবং একজন নারীকে উদ্ধার করার জন্য তো লক্ষ লক্ষ মানুষ মারাও গেল তখন। তা মারা গেছে, সেখানে নারী নাকি শুধু নারী হিসেবে না, রাজ পরিবারের বধূ হিসেবে, সেটাও প্রশ্ন আছে। সেখানে কিন্তু নিজের পৌরুষ রক্ষার ব্যাপারটা এইটাও একটা ব্যাপার আছে। এটা আমরা কিভাবে দেখব? স্ত্রীকে ভালোবেসে যে তিনি যুদ্ধ করেছেন তা কিন্তু নয়। এইভাবে দেখা যেতে পারে। আগের ব্যর্থতাটা ঢাকার এইভাবে কিভাবে দেখা যেতে পারে? তো আমি বলবো রামায়ণকে, রামায়ণটা মহাকাব্য। এরপরও অনেক মানুষ রামকে অবতার হিসেবে দেখতেই পারেন, কিন্তু আমাদের সবচেয়ে আপত্তির বিষয় হচ্ছে রামকে যারা রাজনীতির স্বার্থে ব্যবহার করছেন, রামায়ণের অপূর্ব সৌন্দর্য, মাধুর্য, তার বিস্তার, তাকে যারা একটা সংকীর্ণ ছাঁচে ফেলে রামকে রণংদেহী মূর্তি হিসাবে ভোটের জন্য ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে মহল্লায় মহল্লায় হনুমানদের গদা নিয়ে আসা দরকার। আরেকটা অনুরোধ থাকবে আমিও রামায়ণ পড়ছি, আমাদের সবাই রামায়ণ পড়া উচিত। রামায়ণ পড়া উচিত, যেহেতু সাহিত্য রস পাবো, জীবনের অনেক মৌলিক সত্যের মুখোমুখি হতে পারবো, ঘাত প্রতিঘাত, দ্বন্দ্ব, কর্তব্য, এগুলো জানবো। পাশাপাশি এই তখনই আমরা বুঝবো যারা রামায়ণ নিয়ে কথা বলছেন, রাম নিয়ে কথা বলছেন, তারা কত ঠুনকো। মানে আপনার কাছে যাবো অনেকটা দিয়েই শেষ করবো, সেটা হলো দিয়ে শেষ করবো। সেটা হচ্ছে যে রামায়ণ যতটা মানে মার্কেট ভ্যালু পেল, মহাভারত কি ততটা পেল না? এর একটা সুকুমারী ভট্টাচার্য একটা কথা বলেছিলেন, রামায়ণের আনুপাতিক জনপ্রিয়তা। এর অনেকগুলো জটিল উত্তর আছে। মহাভারত অনেকগুলো জটিল দার্শনিক প্রশ্ন এসেছে পরবর্তী সময়ে। একটা কাহিনী আছে, সরল কাহিনী, একদিকে দেখলে। আবার আরেকটা দৃষ্টিতে মানে ফিলোসফিক্যাল প্লেন অনেকগুলো প্রশ্নের উত্তর আছে। এইখানেও বলবো মহাভারত আরেকটা কাছে যে তর্ক বিতর্ক, এটাও মহাভারত। গীতায় কিন্তু কৃষ্ণের তর্ক। এখন যে RSS বিজেপি সমস্ত তর্ককে বন্ধ করতে চাইছে, এটা তো গীতার বিরুদ্ধে। গীতাতে দুটো দর্শনের তর্ক। কৃষ্ণ বলছে আমি কেন রক্তপাত করবো, কেন আমি যুদ্ধে যাব, কেন কি, এগুলো কি দরকার? কৃষ্ণ তাকে পরিচিত করছে, একটা নিষ্কাম কর্মের ব্যাখ্যা দিচ্ছে। অনেকগুলো গীতারও তো অনেক ব্যাখ্যা আছে, এটা দার্শনিক তর্ক। এটা কিন্তু আমাদের অমর্ত্য সেন খুব সুন্দর করে দেখিয়েছেন যে তর্কশীল ভারতীয়তে। এই যে ভারতবর্ষের একটা তর্কের ঐতিহ্য ছিল, এটা ভারতবর্ষ মানেই চোখ বুঝে সব অন্ধকার, চোখ বুঝে সব মানা নয়, চোখ বুঝে এই সাষ্টাঙ্গ প্রণাম নয়। এখানে তর্ক, প্রশ্ন করার একটা ঐতিহ্য আমাদের মধ্যে ছিল। গীতাও তার একটা উজ্জ্বল উদাহরণ। একদম। আপনি তো যে কথাটা বললেন মার্কেট ভ্যালু পেয়েছে কিনা, অবশ্যই পেয়েছে। তবে কেন পেল তার কারণ হিসেবে আমি বলবো যে মহাভারত কিন্তু তুলনামূলকভাবে মহাভারতের বিষয়বস্তু জটিল থেকে জটিলতর। তো সেইটা কিন্তু সত্যি মানে সাধারণ মানুষের কাছে ততটা গিয়ে পৌঁছতে পারেনি। কৃষ্ণকে চেনে, কিন্তু কুরুপাণ্ডবের মধ্যে কী নিয়ে মানে দ্বন্দ্বটা শুরু হয়েছিল, কি হয়েছিল, তাতে সারা ভারতবর্ষ কীভাবে যোগ দিয়েছিল, এই ব্যাপারগুলো সাধারণ মানুষের কাছে আসে না। তুলনামূলকভাবে রামায়ণের কাহিনী সরল, এবং যেটা বললাম যে গার্হস্থ্যাশ্রম যেটা বলা হয় সেটার উপর ভিত্তি করে এটা রচিত হয়েছে, কাজেই সাধারণ মানুষের কাছে সেটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এখনও যারা শ্রমজীবী মানুষ, যারা রাতে মানে সারাদিনের পরিশ্রমের পরে রাতের বেলায় তাদের এন্টারটেনমেন্ট হচ্ছে রাম গান, হ্যাঁ, রামের গান গেয়ে তারা এটা করে। তার কারণ হচ্ছে এখানে যে পারিবারিক চিত্রটা ফুটে উঠেছে সেটা অনেক বেশি আকর্ষণীয় তাদের কাছে, মনের কাছাকাছি, যে কারণে রাম, সীতা, লক্ষ্মণ একেবারে তাদের নিজস্ব মানুষ হয়ে যায়, ওই জন্য সেটা হয়েছে। এবং রাজনীতির ব্যাপারীরা হয়তো সেটাকেই ক্যাশ করেছেন এবং বুঝেছিলেন যে এই নৌকায় পা দিয়েই বোধ হয় খুব সহজেই আমরা যা চাইছি সেই সাফল্যটা তারা পেয়ে যাবেন। অসাধারণভাবে শেষ করলেন এবং
পুরুষোত্তম রায়, তার সঙ্গে যুক্ত করি যে কিষ্কিন্ধাতে যাওয়ার পরে রাম কিন্তু অনেক বেশি ট্যাকটিক্যাল হয়েছেন। এই যে দলবদ্ধ হওয়া এবং কিভাবে দলে টানা যায় এই বিষয়টা কিন্তু রামায়ণেও এসেছে। আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।